আশা করি ছাত্র বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আবার এসে গেলাম। আজকে দ্বিতীয় চ্যাপ্টারের একেবারে শেষ অংশ তোমাদেরকে বোঝাবো। দ্বিতীয় চ্যাপ্টারের শেষ অংশটা হলো বৃদ্ধি এবং বিকাশ। এই বৃদ্ধি অংশটা আমি এর আগের ক্লাসে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। বিকাশ বা ডেভেলপমেন্ট অংশটা বাকি ছিল, ওটা আজকে শেষ করব। সেই সঙ্গে সঙ্গে ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের বংশগতি বা হেরিডিটি চ্যাপ্টার শুরু করব। এটা হেরিডিটি বা বংশগতি 3 নম্বর চ্যাপ্টারের প্রথম অংশ। যাই হোক, প্রথমেই আমি চলে আসি যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে আশা করি তোমাদের বিষয়বস্তুগুলো মনে আছে। বিকাশ বা ডেভেলপমেন্ট, অন্য পদে এটাকে আবার পরিস্ফুটনও বলা হয়। পরিস্ফুটন, এই বিকাশ কাকে বলে আমরা একটু জানবো। দেখো, আমি বোর্ডে কয়েকটা অংশ লিখে রেখে দিয়েছি, এগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। এক হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট কাকে বলে, 2 হচ্ছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কি, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য একটু পড়তে হবে, এবং সবশেষে পড়তে হবে মানব বিকাশের বিভিন্ন দশা বা পর্যায়। মানব বিকাশের বিভিন্ন দশা বা পর্যায়, বিভিন্ন দশা বা পর্যায়। প্রথমে চলে আসি বিকাশ কাকে বলে। আমরা জানি যৌন জননের একক হলো গ্যামেট। এই গ্যামেট 2 রকমের হতে পারে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে। জাইগোট তৈরি করে। এরা 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়, জাইগোট। বাংলায় কি আমরা বলি ভ্রূণাণু। এই জাইগোট নির্দিষ্ট কোষ বিভাজনের মাধ্যমে কলা তৈরি করে। সেই কলাগুলো থেকে অঙ্গ তৈরি হয়, সেই অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়, সেই তন্ত্র দিয়ে একটি বডি বা দেহ তৈরি হয়। তোমরা এর আগে পড়েছ, কোষ সমষ্টিকে সংক্ষেপে কলা বলা হয়। বিভিন্ন রকমের কলা সমষ্টিকে একসাথে বলা হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গকে আমরা একসাথে তন্ত্র বলে থাকি। অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ তৈরি হয়, বডি তৈরি হয়। তা এই জাইগোট, যে পদ্ধতিতে এই জাইগোট প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা নির্দিষ্ট কলা, অঙ্গ এবং তন্ত্র সৃষ্টির মাধ্যমে কোনো একটা প্রজাতির বিকাশ ঘটবে, তাকেই আমরা পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বা বিকাশ বলে থাকি। আবার বলছি, যে পদ্ধতির মাধ্যমে জাইগোট বা ভ্রূণাণু নির্দিষ্ট কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে কলা, অঙ্গ ও তন্ত্র সৃষ্টির মাধ্যমে একটি প্রজাতির বিকাশ ঘটে, সেই পদ্ধতিকে আমরা বলি ডেভেলপমেন্ট বা বিকাশ। বিকাশ কিন্তু কোন একটা জীবের সারা জীবন ধরে হয় না। আমরা এর আগে জেনে এসেছি যে বৃদ্ধি উদ্ভিদের ক্ষেত্রে
সারা জীবন ধরে হয়, একেবারে বৃদ্ধির শুরু থেকে শেষ পর্যন্ত, মানে সেই জীবটার সৃষ্টির শুরু থেকে, উদ্ভিদের সৃষ্টির শুরু থেকে একেবারে মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধিটা উদ্ভিদের ক্ষেত্রে ঘটে থাকে, যদিও প্রাণীদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়। কিন্তু বিকাশ হচ্ছে বৃদ্ধির অন্তর্গত, অর্থাৎ বৃদ্ধি বিকাশের উপরে নির্ভরশীল নয়, কিন্তু বিকাশ বৃদ্ধির উপরে নির্ভরশীল। আর এই বিকাশ কিন্তু সারা জীবন ধরে হয় না, জীবের জীবনকালের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। তা এই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য আমাদের একটু জানতে হবে। বৃদ্ধি এবং বিকাশের মেন পার্থক্য সম্পর্ক দিয়ে আমরা একটা বলতে পারি, বৃদ্ধি বিকাশ বাদে হতে পারে, অর্থাৎ বৃদ্ধি বিকাশের উপরে নির্ভর করে না, বিকাশ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। বৃদ্ধি ছাড়া বিকাশ কখনো হতে পারে না। 2 নম্বর, সময়কাল দিয়েও একটা পার্থক্য আমরা বলতে পারি, যে বৃদ্ধি জীবের সৃষ্টি থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সময়কাল পর্যন্ত হতে পারে, বিকাশ কিন্তু ওইভাবে হবে না। একটা নির্দিষ্ট কতগুলো পর্যায়ের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সৃষ্টি হবে। যেমন আমাদের ক্ষেত্রে জাইগোট থেকে তৈরি হবে মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা, সেই ব্লাস্টুলা থেকে তৈরি হবে গ্যাস্ট্রুলা, সেই গ্যাস্ট্রুলা থেকে তৈরি হবে একটা ভ্রূণ। এই যে ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে জাইগোটটা ভ্রূণে রূপান্তরিত হচ্ছে, এটা কিন্তু ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। আরেকটা জিনিস বলা যেতে পারে যে বৃদ্ধির সময়কাল ইনডিটারমিনেট, অর্থাৎ মানে নির্দিষ্ট নয়, কিন্তু বিকাশের সময়কাল একটা নির্দিষ্ট হয়ে থাকে। তা বিকাশ কাকে বলে, বৃদ্ধি বিকাশের মধ্যে কি সম্পর্ক আছে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি পার্থক্য আছে, সেই বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি হলো। নেক্সট চলে যাব মানব বিকাশের বিভিন্ন দশা। আমাদের অর্থাৎ মানব বিকাশের মোট 5টা দশা আছে: সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক এবং বার্ধক্য। এই 5টি বিকাশের দশা আমাদের ক্ষেত্রে দেখা যায়। এ বিষয়ে একটু বলে রেখে দিই যে মানব ভ্রূণ তৈরি হতে গেলে 280 দিন আনুমানিক সময় লাগে, 280 days। অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু থেকে মাতৃগর্ভে পরিণত ভ্রূণ তৈরি হতে 280 দিন মতো সময় লাগে। এই 280 দিন সময় কমপ্লিট হলে সামান্য 7-8 দিন কম বেশি হতে পারে, এটাই সাধারণত মেডিকেল সায়েন্সের কথাই বলা হয়। এটা মানব শিশুর জন্ম হয়। এই মানব শিশুর প্রাথমিক অবস্থাকে আমরা সদ্যজাত বলে থাকছি। সদ্যজাতর বয়স 0 থেকে 1 বছর, অর্থাৎ মানে ম্যাক্সিমাম 12 মাস তার জীবনকাল। 0 থেকে 1 বছর পর্যন্ত সময়কালকে আমরা মানব বিকাশের যে পর্যায়ে তাকে সদ্যজাত বলবো। এই সদ্যজাতদের বুদ্ধি বিকাশ সেইভাবে ঘটে না। এরা মানে অন্যের উপরে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল হয়ে থাকে। এরা
মানে আস্তে আস্তে সমস্ত কিছু শিখতে শুরু করে। আলোর প্রতি এরা খুব সংবেদনশীল হয়। এরা খুব পরিচিত, খুব পরিচিত, যাকে প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছে, তাকে ছাড়া অন্য কাউকে দেখলে এসে কেঁদে ফেলে, অস্বস্তি বোধ করে, ভয় করে। সে পরিচিত মানুষের সান্নিধ্যে আসতে চায়। যে তাকে দেখভাল করে, বেশিরভাগ ক্ষেত্রে মা দেখভাল করে। অনেক পরিবারে দেখা যায় যে মা হয়তো কাজকর্ম করে, চাকরি বাকরি করে, বাড়ির বাইরে তাকে যেতে হয়, ফলে বাড়িতে অ্যাটেন্ডেন্ট বা অন্য কেউ থাকে, বাচ্চাকে দেখভাল করে। তখন কিন্তু সে তাকে চেনে। অন্য মুখ দেখলে তখন সে কান্নাকাটি শুরু করে দেয়। আর এই সদ্য জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা যেহেতু কিছু বলতে পারে না, খিদে পেলে এরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এদের খিদে পায় এবং ওরা খিদে পেলেই কান্না শুরু করে। এই কান্না শুরু করা মানেই ধরে নিতে হবে তার হয়তো খিদেই তাই পেয়েছে। হ্যাঁ, কখনো কখনো শরীর খারাপ হলে তার কান্না হতে পারে। নেক্সট চলে যাব শৈশব। 2 বছর থেকে 12 বছর সময়কালকে শৈশব বলা হয়। দেখো, এই যে 2 বছর থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে শৈশব বলছি, এটা কিন্তু ভ্যারি করতে পারে। কেউ কেউ এটা 2 থেকে 10 বছর পর্যন্ত বা 9 বছর পর্যন্ত বলতে পারে। এগুলো আনুমানিক, এটা একটা গড়ে বলা হচ্ছে। তোমরা এক একটা লেখকের বইতে এক একটা সময়কাল লেখা আছে। কোন বইতে দেখবে লেখা আছে 2 থেকে 9 বছর, হতে পারে। তার মানে এই না যে এটা ভুল। প্রায় 2 থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে শৈশব বা চাইল্ডহুড বলে থাকি। এটাকে ইনফ্যান্সি বলি, এটাকে চাইল্ডহুড বলি। এই যে 2 থেকে 10 বছর, 12 বছর বা 12 বছর সময়কাল, এই যে শৈশবের যে ঘটনাগুলো, সেগুলো একটু মাথায় রেখে দাও। এই সময় ওরা মোটামুটি হামাগুড়ি দিতে শুরু করে, হাঁটতে শুরু করে। এই সময়কালটা মানে 1 বছর পরে তো হামাগুড়ি দেবে, আস্তে আস্তে দাঁড়াতে শিখবে, একটু একটু করে হাঁটতে শিখবে, তারপরে কথা বলতে শিখবে, পরিচিত মহলকে খুব ভালো মতো চিনতে চেষ্টা করবে এবং সে আস্তে আস্তে বিভিন্ন পছন্দ মতো খাবার, পছন্দ মতো জিনিসগুলোকে দেখতে শুরু করবে। কিন্তু এই সময় তাদের মারাত্মক হারে বৃদ্ধি হয় না। এই সদ্যজাত অবস্থায় কিন্তু গ্রোথ বা বৃদ্ধি খুব বেশি হয়। শৈশবে বিশেষ করে গ্রোথ হরমোনের প্রভাবটা একটু আসে, মানে সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ হরমোনের প্রভাবটা আসে। কিন্তু এই সময় শুক্রাশয় ডিম্বাশয়ের বৃদ্ধি সেই অর্থে খুব একটা হয় না। ফলে যে হরমোনগুলো, যৌন হরমোন যাকে আমরা বলি টেস্টোস্টেরন, মানে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এইগুলোর সিক্রেশন এই শৈশবকালে বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয় না। এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। সবার যে শুরু হবে না ওই হরমোনগুলো, যৌন হরমোনগুলো ক্ষরণ, এটা ঠিক না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারণ শুক্রাশয় ডিম্বাশয় ডেভেলপমেন্ট এবং হরমোন ক্ষরণ 10 বছরেও হয়ে যেতে পারে, 11 বছরেও হয়ে যেতে পারে, 9 বছরেও হয়ে যেতে পারে। তো এটা একটা অ্যাভারেজ, অর্থাৎ গড়। এরপরে সব থেকে ঝুঁকিপূর্ণ এবং অত্যাধিক হারে বৃদ্ধি ঘটে যে সময়কাল, তাকে আমরা বলি বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। বয়ঃসন্ধি বিসর্গ হবে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, দেখো আমি এখানে উল্লেখ করে রেখেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মত অনুযায়ী এর সময়কাল কিন্তু 10 থেকে 19 বছর। কিন্তু আমাদের দেশের যে কাউন্সিলটা রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ICMR, এই ICMR কথাটা এখন তোমরা খুব শুনছো। COVID-19 করোনা রোগ সংক্রান্ত ব্যাপারে যে বিভিন্ন কিট এবং এই রোগের বিভিন্ন বিষয়বস্তুগুলো ICMR থেকেই কিন্তু সবকিছু ডিটেলস নির্দেশ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে অনেক কিছু বলা হচ্ছে। ICMR এর মত অনুযায়ী
বয়ঃসন্ধিকালের সময়কাল 10 থেকে 16 বছর। তাহলে তোমরা দেখো এখানে 10 থেকে 19 বললো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কিন্তু আমাদের দেশের ICMR বলছে 10 থেকে 16 বছর। তার মানে কেউ জোর দিয়ে বলতে পারবে না যে বয়ঃসন্ধিকালের সময়কালটা হচ্ছে 10 থেকে 19 বছর, না লিখলে আমি নাম্বার দেবো না। কোনো কোনো বইতে 10 থেকে 19 লেখা থাকতে পারে, কোনো কোনো বইতে 10 থেকে 16 লেখা থাকতে পারে, কোনো কোনো বইতে দেখবে 12 থেকে 19 লেখা আছে। নর্মালি আমি এখানে লিখে রেখে যে দেখো 13 থেকে 21। তার মানে এটাও কিন্তু ভুল না। আসলে এই জিনিসগুলো এক একটা অঞ্চলের মানে এক একটা রিজিয়ন ভিত্তিক, জলবায়ু দ্বারা তো প্রভাবিত হয় মানুষ এবং অন্যান্য জীবেরা, তারপরে নির্ভর করে একটা অ্যাভারেজ করা হয়েছে 13 থেকে 21 আমি এখানে উল্লেখ করেছি। তোমরা যদি 10 থেকে 19 লেখো তাহলেও কোনো প্রবলেম নেই, 10 থেকে 16 লেখো তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ এর রেফারেন্স রয়েছে। এই রেফারেন্স প্রচুর রয়েছে। বয়ঃসন্ধিকালে সব থেকে গ্রোথ বা বৃদ্ধি বেশি হয়। এই সময়ে সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের খুব বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, থাইরক্সিন হরমোন খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, ফলে খুব বৃদ্ধি দের বেশি হয়। এছাড়া এই সময় যৌন হরমোনগুলো, বিশেষ করে শুক্রাশয় হরমোন, ডিম্বাশয় হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়, ফলে বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে এবং এই সময় মাসেলগুলো খুব সুগঠিত হয়ে যায়, মনের মধ্যে চঞ্চলতা ভাব আসে, একটু আবেগপ্রবণ হয়ে ওঠে, একটু ঝুঁকিপূর্ণ আচরণও অনেক সময় তাদের মধ্যে দেখা যায়। অনেক সময় এই বয়সে তাদের মধ্যে একটা মানে খুব ঝুঁকিপূর্ণ আচরণ, বিশেষ করে এই হাতে একটু নিয়ে একটা বাজি পোড়ানো, অথবা একটু সাইকেল খুব জোরে চালানো, বাইক খুব জোরে চালানো, এই ধরনের টেন্ডেন্সি গুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এটা ডোন্ট কেয়ার মতো ভাব। এই সময় অনেক ওরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়, ফলে অনেক অঘটন ঘটতে পারে। এই বয়ঃসন্ধিকালের সময়কালকে বলা হয় প্রাণীদের ক্ষেত্রে মুখ্য বৃদ্ধিকাল। ঝুঁকি ঝঞ্ঝাপূর্ণ সময়কালটাই হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল। এরপরে চলে যায় প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্টহুড। মোটামুটি 22 থেকে 55 বছর পর্যন্ত ধরা হয়। এখানেও একই কথা বলবো যে 22 থেকে 55 বছর মানে তো আমরা ধরে নিই আর পুরো, আসলে অনেক বইতে 45ও লেখা থাকে। এটা আগেই বলেছি যে এক একটা দেশের বা আমাদের দেশের এক একটা অঞ্চলের, হিমাচল প্রদেশের, কাশ্মীরের, আবার এদিকে আমাদের দক্ষিণ ভারতের লোকদের ক্ষেত্রে কিন্তু পার্থক্য হবে। এটা একটা অ্যাভারেজ করা হয়েছে 22 থেকে 55 বছর, এটাকে প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রাপ্তবয়স্ক মানে ধরে নিই যে 21 থেকে মোটামুটি 30-35-এর মধ্যে আমরা ধরে নিয়ে থাকি। তাহলে যে বিভিন্ন রেফারেন্স থেকে আমরা জানি যে মোটামুটি 22 থেকে 55 এই রেঞ্জটাকে ধরা হয়। মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 35-40ও হতে পারে। আগেই বলেছি এটা ভ্যারি করবে। এই প্রাপ্ত বয়সে কি হয়, তাদের সাংসারিক জীবনের মধ্যে একটা ঢোকার ইচ্ছা জাগে, তারা পরিবারের বিভিন্ন বিষয়গুলো বুঝতে চেষ্টা করে, তারপরে একটু সামাজিক আচরণটাদের মধ্যে এই সময় খুব বেশি দেখা দেয়, দায়িত্বপূর্ণ আচরণগুলোও এই সময় খুব বেশি পরিমাণে দেখা দেয়। তারপরে যে সময়কালটা বার্ধক্য বা ওল্ড এজ, এটা মোটামুটি 55 অ্যান্ড অ্যাভাব, 55 বছরের পর থেকে ধরা হয়। কোন কোন বইতে দেখবে অ্যাভাব 60 লেখা আছে, 60 বছরের পর থেকে তাকে আমরা মানে সোজা একদম সাধারণ বাংলায় বলা হয় বুড়ো, তাই তো, বুড়ো। এই বার্ধক্য দশাতে খুব নানা রকমের সমস্যা তৈরি হয়, মানে এই সময় হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায়, ফলে অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থারাইটিস রোগ দেখা দিতে পারে। চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে আসে, স্মৃতিশক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, ত্বকগুলো কুঞ্চিত হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখবে
যে একটু 60-65 বছর বয়স হয়ে গেলে ত্বকের যে গ্ল্যামার, যে লাবণ্য ভাব, সেটা এক্ষেত্রে কমে যায়। তারপরে এই সময় আস্তে আস্তে মানে অন্যের উপরে নির্ভরশীল হওয়ার ব্যাপারটা এসে যায়। সবসময় একটা মানে অন্যের উপর নির্ভরশীলতা ভাব আসে যাবে, তার মনের মধ্যে একটা কাজ করবে যে একটু ভয় ভীতি একটু বেশি এসে যাবে। মানে একেবারে ড্রাস্টিক অ্যাকশন, খুব কঠিন একটা সিদ্ধান্ত সহজে সে নিতে পারে না। তার মধ্যে একটা সবসময় করব কি করব না এমন একটা ব্যাপারটা এসে যায়। তা এই বার্ধক্য দশার বৈশিষ্ট্য সহ প্রতিটি দশার বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। আবার বলে যায় সদ্যজাত এই বৈশিষ্ট্য গুলো পড়তে হবে, শৈশবের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, বসন্তীকালে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, প্রাপ্তবয়স্ক বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, বার্ধক্য বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তা এই মানব বিকাশের কটি পর্যায়ে কি কি, আমার একটা প্রশ্ন ছিল একবার মাধ্যমিকে, সেখানে কিন্তু বিস্তারিত বিবরণ দেয় না। আবার অনেক সময় আমার একটা বিবরণ দেয়, প্রশ্ন দেয় যে মানব বিকাশের কোন দশাটা সব থেকে ঝুঁকি ঝঞ্ঝাপূর্ণ, এটা। আর একটা প্রশ্ন দেয় যে বার্ধক্য দশাতে যে ঘটনাগুলো ঘটে বা বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে দেখা যায়, তার থেকে চোখ সংক্রান্ত ব্যাপারে একটা উল্লেখ করো, অস্থি সংক্রান্ত ব্যাপারে একটা উল্লেখ করো, তারপরে শ্রবণ যন্ত্র সংক্রান্ত ব্যাপারে একটা উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন আসে। পাঁচটা দশার বিবরণ ডাইরেক্ট একবারে আসে না, নাম কখনো কখনো দিয়েছে মানব বিকাশের যে পাঁচটা দশা, তার নাম লেখো। যাই হোক, আমি যে অংশটা তোমাদের এখানে আলোচনা করলাম, তোমরা আশা করি এখান থেকেই সবকিছু পেয়ে যাবে। তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে বাড়িতে পড়ো, আশা করা যায় কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু হয়েছিল ক্রোমোজোম এবং সেল ডিভিশন দিয়ে, শেষ হলো বৃদ্ধি এবং বিকাশ দিয়ে। নেক্সট যে ক্লাসটা শুরু করব সেখানে বংশগতি দিয়ে শুরু হবে, চ্যাপ্টার 3। তোমরা বাড়িতে যে অংশগুলো আমি এতদিন ধরে আলোচনা করলাম এগুলো সব তৈরি করতে থাকো, তাহলে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, ভালো করে বাড়িতে পড়াশুনো করো এবং পুষ্টিকর খাবার দাবার খাবে। আর স্কুলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন শিক্ষক মহাশয়েরা যে ক্লাসগুলো করাচ্ছেন ইউটিউবের মাধ্যমে, সেগুলো খুব ভালো করে ফলো করো। আমার মনে হয় অনেকটাই তোমাদের উপকার হবে, কারণ তোমার মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাদের কোনো উপায় নেই, তোমাদের এগুলো ফলো করতে হবে। এখন নিজের দায়িত্বে বাড়িতে পড়াশোনা করতে হবে। এখন তোমাদের স্কুল নেই, আমরা সরাসরি তোমাদেরকে পাচ্ছি না, এইভাবেই তোমাদেরকে আমরা পড়িয়ে চলেছি। আশা করি তোমাদের কাজে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। ভালো থেকো।